কার্লো আনচেলত্তি কি রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা কোচ কিনা? কারণ অন্ততপক্ষে পরিসংখ্যান তো তাই বলছে, রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপার মালিক এখন কার্লো আনচেলত্তি। মিগেল মুনোজকে তিনি ছাড়িয়ে গেছেন আগের দিন ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতে। জিনেদিন জিদানের আছে 11টা, লুইস মালোনি এবং ভিসেন্তে দেল বস্ক 8টা করে। কার্লো আনচেলত্তি কেন রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা কোচ হবেন না? আপনি রিয়াল মাদ্রিদের অধীনে মানে রিয়াল মাদ্রিদের হয়ে কার্লো আনচেলত্তির এই 15টা শিরোপার টাইম লাইনটা হিসাব করুন। সব মিলে 5.5 বছরের মধ্যে তিনি এই 15টা শিরোপা জিতেছেন। বাকিদের জিনেদিন জিদানও অনেক কম সময়ের মধ্যে জিতেছেন, কিন্তু বাকিদের হিসাব করলে সেই সময়টা অনেক বেড়ে যাবে। এবং কার্লো আনচেলত্তি তিনি কিং অফ কাপস, তাকে একটা কথা, তাকে উপাধি দেওয়া হয়। এবং খুব স্বাভাবিকভাবেই যখন রিয়াল মাদ্রিদ এতগুলো বছর ধরে 2002 সালের পর তারা লা দেসিমা জেতার জন্য যন্ত্রণায় ভুগছিল এবং এরপর তাদেরকে হিউমিলিয়েশনের শিকার হতে হয়েছে, অনেক সময় চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড রাউন্ড থেকে বাদ পড়তে হয়েছে, হিউমিলিয়েটেড হয়ে বাদ পড়তে হয়েছে, ফাইনালি কার্লো আনচেলত্তির দিকে ভরসা করেছিলেন ফ্লোরেন্তিনো পেরেজ। এবং তখন তাকে যখন নিয়ে আসা হয়েছিল তখন তাকে ওই যে কাপ রুমটা ঘুরিয়ে দেখানো হয়েছিল, এই যে এটা হচ্ছে আমাদের কাপ রুম, এখানে একটা মিসিং জুয়েল বাকি আছে, সেটা হচ্ছে আমাদের লা দেসিমা, এবং সেটাই আমি আপনাকে ডেলিভার করার জন্য আপনার উপর ভরসাটা করেছি। তিনি ওই একটা বছরের মধ্যেই ওই লা দেসিমাটা এনে দিয়েছেন। কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের ইতিহাসে, রিয়াল মাদ্রিদ যে স্পেশাল ক্লাব হিসেবে মানে এর আগের মানে সেঞ্চুরিতে তো ছিল, কিন্তু এই সেঞ্চুরিতে সেটাকে স্ট্যাবলিশ করার জন্য যেটা দরকার ছিল সেটা কার্লো আনচেলত্তি করতে পেরেছেন। এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে সফল কোচ কার্লো আনচেলত্তি, এটা নিয়ে আই থিঙ্ক কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির সময়টা আসলে দুভাগে আপনি ভাগ করতে পারেন। একটা হচ্ছে সেই 2014 আমলটা, আর একটা হচ্ছে কোভিড পরবর্তী ওই সময়টা যখন জিনেদিন জিদান চলে গেলেন। এবং যখন তিনি প্রথম রিয়াল মাদ্রিদে এসেছিলেন তখন তার যে শিরোপার হিসাবটা, আপনি প্রথম সিজনে চ্যাম্পিয়ন্স জিতেছেন, পরের সিজন মোটামুটি গেছে, এরপর তাকে বরখাস্ত করা হয়েছে রিয়াল মাদ্রিদের ক্লাবের পক্ষ থেকে, যেটা আসলে সাধারণত করা রিয়াল মাদ্রিদ করে থাকে। এরপরে তিনি যখন 2020-এর পরে 21-এর পরে যখন জিনেদিন জিদান চলে গেলেন, এই সময় কেউ ভাবেন নাই যে কার্লো আনচেলত্তি আরেকবার রিয়াল মাদ্রিদের কোচ হয়ে আসবেন। কারণ ততদিনে তিনি আসলে এভারটনের কোচ, আর এভারটন প্রিমিয়ার লিগে তখন স্ট্রাগল করছে টপ হাফে থাকার জন্য। অনেকেই ধরে নিয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে যখন বায়ার্ন মিউনিখে গেলেন কার্লো আনচেলত্তি, সেইখানে তার সময়টা একদমই ভালো যায় নাই। আসলে বায়ার্ন মিউনিখে নানান রকম ঝামেলার ভেতরে তাকে পড়তে হয়েছে। এরপরে যখন তিনি রিয়াল মাদ্রিদে মানে আসতেন, তার আগে এভারটনে যখন একবার তিনি গেছেন তখন ধরে নিয়েছেন কোচিং ক্যারিয়ার শেষ। আর কত, তাই না? মানে একটা লোক এসি মিলানে ছিলেন, রিয়াল মাদ্রিদে ছিলেন, সময়ের তো একটা ব্যাপার আছে। পেপ গার্দিওলা এখন যে ঝামেলার ভেতরে পড়ছেন, একটা লম্বা সময় তার হয়ে গেছে, এখন বোধহয় নতুন আইডিয়া ফাইন্ড আউট করাও তার জন্য ঝামেলা। আনচেলত্তি পরের বার যখন রিয়াল মাদ্রিদে এলেন তখন মানে এটা তো পুরোপুরি মানে পেরেজ নিয়ে আসতেন, পেরেজ সাহেব তিনি ডেকে শুনে বুঝিয়ে তাকে নিয়ে আসতেন। এবং ওই সময় রিয়াল মাদ্রিদ কোনো প্লেয়ার সাইন করাচ্ছিল না, কারণ তারাও একটা সংকটের ভেতরে যাচ্ছে, তাদের নতুন স্টেডিয়াম তৈরি হচ্ছে। সেই কার্লো আনচেলত্তি চ্যাম্পিয়ন্স লিগ জিতে দিলেন 22-এরটা, এবং কোন নাটকীয়তায় ঠাসা সে চ্যাম্পিয়ন্স লিগ, তাই না? এটা বোধহয় আমার মনে হয় গত 20 বছরের সবচেয়ে নাটকীয়তায় ঠাসা চ্যাম্পিয়ন্স লিগ, যেভাবে রিয়াল মাদ্রিদ একের পর এক মানে ম্যাচ হারার জায়গা থেকে মানে 3-4টা ম্যাচে এরকম সিচুয়েশন হয়েছে, মানে ম্যানচেস্টার সিটি, চেলসি, তারপরে ফাইনাল, লিভারপুল, সবকিছুতেই। সেই কার্লো আনচেলত্তি 22-এ জেতার যখন চ্যাম্পিয়ন্স লিগটা জিতলেন, এটা দিয়ে রিয়াল মাদ্রিদ আবার তাদের পুরনো জায়গায় ফেরত আসলো, তাই না? জিদানের পরে তো চ্যাম্পিয়ন্স লিগ আর জিততে পারছিল না রিয়াল মাদ্রিদ, একটু বিরতি পড়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন আগের সিজনে তারা চ্যাম্পিয়ন্স লিগে থিবো কোর্তোয়াকে ছাড়া, যদিও তিনি ফাইনাল খেলেছেন, কিন্তু সিজনের শুরুতে থিবো কোর্তোয়া নাই হয়ে গেছেন। আপনি এখনো রুডিগারকে খুঁজে পান না, আপনি এখনো ডেভিড আলাবাকে খুঁজে পান না। এত ক্যাজুয়ালি একটা লোক 5টা শিরোপা জিতে ফেলেছে, যেটা নিয়ে কোনো হইচই নাই, খুব একটা কথাবার্তাও বোধহয় ওই অর্থে হয় না। কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের ইতিহাসে সেরা কোচ কিনা জানি না, এটা তো আমরা আসলে বলতে পারবো না, আমরা তো অল্প টাইম স্প্যানে দেখছি, কিন্তু রিয়াল মাদ্রিদ এই কাতারে থাকবেন। রিয়াল মাদ্রিদে এই কাতারে থাকবেন, তার কারণ কিছু কারণ রয়েছে। মানে কার্লো আনচেলত্তির অনেক অভিযোগ অনেকেই করেন যে কার্লো আনচেলত্তির কোনো ট্যাকটিক্স নাই, তিনি জাস্ট প্লেয়ার নামায় দেন ইনশাল্লাহ যেটা হওয়ার হবে। কিন্তু দেখেন যে মানে একটা ম্যানেজারের অনেক ধরনের ব্যাপার থাকে, যে তিনি আসলে প্লেয়ারদেরকে কিভাবে ম্যানেজ করতে চান। রিয়াল মাদ্রিদে যখন এই প্লেয়াররা খেলেন, লুকা মদ্রিচ, ভালভের্দে, চুয়ামিনি, কামাভিঙ্গা, ভিনিসিউস, রদ্রিগো, দে হ্যাভ অল বিগ ইগোস। তারা হয়তো মাঠের বাইরে ঠিক আছে অনেক ফ্রেন্ডলি মনে হচ্ছে, বাট তাদের নিজেদের মধ্যে কম্পিটিশন আছে, নিজেদের মধ্যে অনেক ধরনের ছোটোখাটো ব্যাপার স্যাপার ঘটে থাকে। এটা
আপনি পিরলো থেকে শুরু করে কাকা থেকে শুরু করে রোনালদিনিও সবার কথা চিন্তা করেন, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, ড্রগবা, যাদেরকে এরা ম্যানেজ করেছেন, রিবেরি, রবেন, সবাইকে কার্লো আনচেলত্তি ম্যানেজ করেছেন। আপনি যখন এই লাইন অফ প্লেয়ার্স দেখবেন যাদেরকে তিনি ম্যানেজ করে এসেছেন, তাদের ইগো ম্যানেজ করেছেন, তার মানে হি হ্যাজ সামথিং, যে তিনি তাদেরকে সন্তুষ্টও রাখতে পারছেন, তাদেরকে ম্যানেজও করতে পারছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো, মানে বড় নামটাই আসলে মিস করে গেলাম। সো এটা তার লেগাসির অংশ, যে এত বড় নাম, এত বড় প্লেয়ারদেরকে তিনি ম্যানেজ করে তাদেরকে একই দলে ইন্টিগ্রেট করে খেলিয়ে তিনি এই শিরোপাগুলো এনেছেন, যেটা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে 15টা। সো ইটস আ হিউজ অ্যাচিভমেন্ট। এবং এই সময়টা আমরা কখনো কোনো মানে দুর্নাম শুনি নাই যে এর সাথে ওর ঝামেলা, অমুকের সাথে তমুকের, যেমন এমবাপ্পের সঙ্গে বিশেষ ঝামেলাটা লাগানোর চেষ্টা কিছুদিন হয়েছিল, তাই না? মানে সেটা আবার উবেও গেছে, এই দুজন মিলে সেটা সরিয়েও দিয়েছেন। লাস্টে যে মানে প্রেস কনফারেন্সগুলোর কথাই বলি আমরা, যে বারবার যখন কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের প্রেস কনফারেন্সে কথা বলি, তখন এমবাপ্পেকে নিয়ে বারবার তাকে খোটা দেওয়া হয় বা খোঁচা দেওয়া হয়, টোকা দেওয়া হয়, যে তিনি যদি একটু কিছু বলে ফেলেন। একটা প্রেস কনফারেন্সে কিন্তু এমবাপ্পেকে নিয়ে একটা বাজে কথা, মানে কোনো প্লেয়ারকে নিয়ে কোনো বাজে কথা তিনি বলেন, সবসময় ডিফেন্ড করে গেছেন। কার্লো আনচেলত্তির পরের অধ্যায়টা, মানে রিয়াল মাদ্রিদের এই অধ্যায়টার সবচেয়ে বড় দিকটা বোধহয় এটা হবে যে তিনি প্লেয়ারদেরকে ডিফেন্ড করে গেছেন, সামহাউ এনিহাউ প্লেয়ারদেরকে তিনি ডিফেন্ড করে গেছেন। এই কারণেই দিন শেষে তিনিও বেশ সফল হয়েছেন। তার ব্রাজিলে যাওয়ার কথা ছিল, অনেক গুঞ্জন, সেখান থেকে তিনি এখন রিয়াল মাদ্রিদের ইতিহাসের ট্রফির হিসাবে অন্তত পক্ষে সবচেয়ে সফল কোচ। আপনার কাছে কার্লো আনচেলত্তি সম্পর্কে দুটো কথা জানতেই চাইবো, কমেন্ট সেকশন খোলা আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.